গুড আফটারনুন স্টুডেন্টস, তোমরা সকলে আমার প্রিয় ছাত্রছাত্রী, নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী তোমরা। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। অন্যান্য দিনের মতো আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা অংশ সম্পর্কে আলোচনা করবার জন্য। আচ্ছা, আমরা যে অধ্যায় সম্পর্কে আলোচনা করছি সে আলোচনা তোমাদের কেমন লাগছে শুনতে? আচ্ছা, খুব ভালো লাগছে শুনতে, তাই তো? আমরা নতুন নতুন তথ্য, নতুন নতুন বিভিন্ন অজানা জিনিস সম্পর্কে জানবো, যেটা তোমাদের খুব ভালো লাগার কথা। এবং এই জিনিস বা নতুন নতুন তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা মনে হয়, জায়গাটা বুঝতে অসুবিধা হয়, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি তাহলে তোমাদেরকে আরো ভালো করে সেই জিনিসগুলো বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তা আমরা বিগত ক্লাসে কি কি বিষয় সম্পর্কে আলোচনা করেছি তোমাদের সবার মনে আছে আশা করি। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আমরা পূর্বের ক্লাসে ইডাব্লিউ জিমারম্যান তার কার্যকারিতা তত্ত্ব, সেই কার্যকারিতা তত্ত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি, তাই তো? আর একদম ঠিক, সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদকে আমরা মূলত কটি ভাগে বিভক্ত করতে পারি? সম্পদকে আমরা 4টি শ্রেণীতে বিভক্ত করতে পারি। খুব ভালো। তাহলে প্রথম যে শ্রেণী বিভাগটা ছিল তার নাম কি বলতো? তাহলে একদম ঠিক বলেছো, প্রথম যে শ্রেণী বিভাগ সেটা ছিল সৃষ্টির উপাদান অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ। আচ্ছা, এই যে সৃষ্টির উপাদান অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ করা হয়েছে, এটিকে আবার কটি উপবিভাগে বিভক্ত করা হয়েছে? 3টি। খুব ভালো। কি কি বলো? প্রাকৃতিক, মানবিক আর হচ্ছে সাংস্কৃতিক সম্পদ। তাহলে এখানে প্রাকৃতিক সম্পদ বলতে কোনগুলো? যে সম্পদগুলো খুব স্বাভাবিকভাবেই প্রকৃতিতে পাওয়া যায়, প্রকৃতিতে সংগ্রহ করা যায়, সহজে পাওয়া যায়, সেগুলোই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। উদাহরণ হিসেবে বলো কি কি? জল, আলো, বাতাস। খুব ভালো। মানবিক সম্পদ কোনগুলো? আচ্ছা, মানুষ নিজেই একটি সম্পদ। মানুষ যখন মানুষকে দ্বারা যখন নতুন কোনো সম্পদ গঠিত হয়, সেটাই হচ্ছে মানব সম্পদ। এটা মানব গোষ্ঠী হতে পারে, জনসংখ্যা হতে পারে, জনঘনত্ব হতে পারে, তাই না? আর সাংস্কৃতিক সম্পদ, যেটা এই প্রকৃতি থেকে মানুষ তার বিচার বুদ্ধি, তার শ্রম, উদ্ভাবনী শক্তি, দক্ষতা দিয়ে যখন এই নিরপেক্ষ উপাদানকে বা নিরপেক্ষ বস্তুকে যখন সম্পদে পরিণত করে, তখন সেটা হয় সাংস্কৃতিক সম্পদ। একদম ঠিক বলেছো। তাহলে এই সৃষ্টির উপাদান অনুসারে সম্পদের শ্রেণীবিভাগের মতো উপবিভাগ। আচ্ছা, এইখানে আমরা আলোচনা করেছিলাম প্রাকৃতিক সম্পদ আর মানবিক সম্পদ। এই পার্থক্য কি বলতো? একদম ঠিক, যে প্রথম যে পার্থক্য সেটা যদি তোমরা কেউ একটু বলো, তাহলে আমি একটু শুনি দিই তোমরা ঠিক বলছো কিনা। প্রাকৃতিক সম্পদের উৎস হচ্ছে প্রকৃতি নিজেই, এর মুখ্য নিয়ন্ত্রক প্রকৃতি নিজেই। আর মানবিক সম্পদের উৎস হলো কি? মানুষের কর্মদক্ষতা, এবং এর নিয়ন্ত্রক মানুষ, তাই তো? আচ্ছা, তারপরে কি রয়েছে? প্রাকৃতিক সম্পদ ইন্দ্রিয় গ্রাহ্য, তাই তো, যেটা বস্তুগত চরিত্রের হয়ে থাকে। আর মানবিক সম্পদ কি ইন্দ্রিয় গ্রাহ্য নয়? মানবিক সম্পদ ইন্দ্রিয় গ্রাহ্য নয়, এগুলো অবস্তুগত চরিত্রের হয়ে থাকে। প্রাকৃতিক সম্পদ পরিমাণগত, তাই তো, পরিমাণগত এবং মানযুক্ত, এবং বিভিন্ন অঞ্চল এবং সময় অনুযায়ী এর গুণগত মান পরিবর্তন হতে পারে। আর এই যে মানবিক সম্পদ, এটা কি পরিমাণগত? পরিমাণগত নয়, এটা হচ্ছে গুণগত মানযুক্ত, তাই তো?
অঞ্চল এবং সময়ের সঙ্গে সঙ্গে এর গুণমান পরিবর্তিত হতে পারে। আচ্ছা, নির্ভরতা কি রয়েছে? এই মানবীয় সম্পদের বিকাশ বা এগুলো কিন্তু প্রকৃতির ওপরে নির্ভর করে না, তাই না? আর এই প্রাকৃতিক সম্পদের হ্রাস বৃদ্ধি কাদের উপর নির্ভর করে বলতো? মানুষের ওপরই নির্ভর করে। কারণ মানুষ যদি তার একদম ঠিক জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেচনা না দিয়ে যদি নিরপেক্ষ বস্তুকে সম্পদে পরিণত করে, তাহলে প্রকৃতিতে কিন্তু সেটা নিরপেক্ষ বস্তু হিসাবে দিনের পর দিন থেকেই যাবে, তাই না? আচ্ছা, আমরা এর সঙ্গে দ্বিতীয় যে শ্রেণীবিভাগ আলোচনা করেছিলাম তার নাম কি? একদম ঠিক, জৈবিক বৈশিষ্ট্য অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ। এখানে কি কি ভাগ ছিল? জৈব সম্পদ, তার মধ্যে সজীব জৈব সম্পদ আর মৃত জৈব সম্পদ, আর একটা হচ্ছে অজৈব সম্পদ। তাহলে এর মধ্যে জৈব সম্পদের যে ভাগ যেটা আমরা দেখলাম, সজীব জৈব সম্পদ, সজীব মানে প্রাণযুক্ত উদ্ভিদ বা প্রাণী থেকে যে সম্পদ পাওয়া যায়, যেমন কাঠ, দুধ, পশম, এগুলো হচ্ছে সজীব সম্পদ। আর মৃত জৈব সম্পদ, যে সম্পদ সুদূর অতীতে প্রাণীদের মৃতদেহ থেকে সৃষ্টি হয়েছে, সেগুলি হচ্ছে মৃত জৈব সম্পদ। যেমন আমরা কয়লা বলতে পারি, পেট্রোলিয়াম বলতে পারি, তাই তো, প্রাকৃতিক গ্যাসও বলতে পারি। আর অজৈব সম্পদ কোনগুলো? অজৈব সম্পদ যেগুলো সম্পূর্ণ প্রাণহীন জড় বস্তু থেকে উৎপন্ন হয়, যেমন বিভিন্ন প্রকার ধাতু, খনিজ দ্রব্য, মাটি, এগুলোই হচ্ছে অজৈব সম্পদ। তাহলে আমরা এই দুটো শ্রেণীবিভাগ বিগত ক্লাসে আলোচনা করেছিলাম, সেগুলো তোমরা সবাই খুব ভালোভাবে তার উত্তর দিতে পেরেছো, ঠিক আছে? তাহলে তোমরা সবাই উত্তর দিয়েছো, সবাইকে তার জন্য থ্যাংক ইউ। এবার আমরা আজকের দিনের, বর্তমান দিনে আমরা যে আলোচনা, সে আলোচনা আমরা একটু করব। সে আলোচনাগুলো কি কি সেগুলো আমরা একটু দেখব, ঠিক আছে? অর্থাৎ এই শ্রেণীবিভাগের পরবর্তী অংশ এবং সম্পদ সংরক্ষণের পদ্ধতি এবং তার কেন প্রয়োজনীয়তা রয়েছে, কি কি কারণে আমাদের সম্পদ সংরক্ষণ করা উচিত, সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে নির্দিষ্ট করে আলোচনা করব। তাহলে এই নবম শ্রেণীর সপ্তম অধ্যায়, যেটি ভারতের সম্পদ, তার থেকে আমরা সম্পদের শ্রেণীবিভাগ এবং সম্পদ সংরক্ষণ সম্পর্কে আলোচনা করব। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তাহলে দেখো, তৃতীয় যে শ্রেণীবিভাগ, তার নাম কি ছিল? সেই টেবিলটা মনে করো। একদম ঠিক, স্থায়িত্ব বা ক্ষয়িষ্ণুতা বা সীমাবদ্ধতা অনুসারে সম্পদ। তো দেখো, এখান থেকে বোঝাই যাচ্ছে যে স্থায়িত্ব অনুসারে বা ক্ষয়িষ্ণুতা অনুসারে, মানে সেই সম্পদের কতটা যোগান বা কতটা তার খনিজ ভাণ্ডার কতটা পরিমাণে সঞ্চিত রয়েছে, তার উপরে নির্ভর করে সম্পদকে শ্রেণীবিভাগ করা হয়েছে, ঠিক আছে? তো এই শ্রেণীবিভাগকে দুটো উপবিভাগে ভাগ করা যায়। সেটা কি কি? একটা হচ্ছে অবাধ বা প্রবহমান বা অক্ষয়িষ্ণু সম্পদ, আর একটা হচ্ছে গচ্ছিত বা ক্ষয়িষ্ণু সম্পদ। তো প্রথমে যে কারণটি রয়েছে, ভাগটি রয়েছে, অবাধ বা প্রবহমান সম্পদ, সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দেখো, শুরুতেই বলছে অবাধ বা প্রবহমান, অর্থাৎ দিনের পর দিন বা দীর্ঘদিন ধরে চলে আসছে বা অদূর ভবিষ্যতে
আবার অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে চলে যেতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে অবাধ বা প্রবহমান সম্পদ। ঠিক আছে, যে সম্পদ, সংজ্ঞাটা দেখো বা কাকে বলা হচ্ছে, ক্রমাগত ব্যবহারের ফলেও নিঃশেষিত হয় না বা পরিমাণ কমেও যায় না বা সরবরাহ অব্যাহত থাকে, তাকে অবাধ বা অক্ষয়িষ্ণু বা ইংলিশে যেটাকে বলা হয় ফ্লো অর ইনএক্সহস্টিবল সম্পদ বলা হয়। ঠিক আছে, একদম ঠিক, যে এই সম্পদ যতই আমরা ব্যবহার করি না কেন এর নিঃশেষ হবে না, শেষ হবে না, কমে গেলেও পুনরায় আবার তার সরবরাহ অক্ষত থাকে, অব্যাহত থাকে। এদেরকেই বলা হয় অবাধ বা অক্ষয়িষ্ণু সম্পদ। ঠিক আছে, দেখো এই যে উদাহরণ কি কি, সূর্যালোক, সূর্যের আলো, এই সূর্যের আলো তুমি আমি প্রত্যেকে ব্যবহার করলেও এর যে সঞ্চয়ের পরিমাণ, এটা কি আমরা শেষ করতে পারবো কোনোদিন? কখনো শেষ করতে পারবো না, তাই না? বায়ু প্রবাহ, এই যে প্রত্যেক দিন নিয়ত যে বায়ু প্রবাহ হচ্ছে নির্দিষ্ট সময় অনুযায়ী বা ঋতুভেদে সেটা সময় পরিমাণ কম বেশি হতে পারে, কিন্তু এই বায়ু প্রবাহের পরিমাণ কি আমরা কমাতে পারবো পরিবেশে? পারবো না। জলপ্রবাহের পরিমাণ কি কমাতে পারবো? পারবো না। ভূতাপ কমাতে পারবো না। জোয়ার ভাটার শক্তি, এগুলোকেও পারবো না। তো দেখো ওই প্রত্যেকটা শক্তি যেহেতু পরিবেশে অফুরন্ত এবং প্রবাহমান, এদেরকে কাজে লাগিয়েও কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। পারি কি? শুনেছো তোমরা? সূর্যালোককে কাজে লাগিয়ে কি করা হয়? সোলার এনার্জি, দেখো এই যে সোলার এনার্জি। বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে উইন্ড পাওয়ার, দেখো টারবাইন ঘোরানো হয়। জলপ্রবাহ, যেটা বাঁধ দিয়ে বা ড্যাম তৈরি করে সেখানে টারবাইনের সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, এই যে ওয়াটার রিসোর্স জলপ্রবাহের সাহায্যে করতে পারি। ভূতাপ শক্তির থেকেও কিন্তু আমরা বিদ্যুৎ সঞ্চয় করতে পারি। আবার এই যে জোয়ার ভাটা হয়, জোয়ার ভাটাকে কাজে লাগিয়েও কিন্তু আমরা তাকে নির্দিষ্টভাবে কাজে লাগাতে পারি। তো এই যে সূর্যালোক, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, ভূতাপ, জোয়ার ভাটা, এদেরকে আমরা সর্বব্যাপ্ত সম্পদ বলতে পারি। কেন সর্বব্যাপ্ত সম্পদ? একদম ঠিক, সর্ব মানে সর্বদা, সব জায়গায় নিজের এই সম্পদগুলোকে পাওয়া যায়। এবং এই যে সম্পদগুলো বারবার ব্যবহারেও সাময়িকভাবে হয়তো হ্রাস পায়, কিন্তু নির্দিষ্ট সময় পর এটা প্রকৃতিতে আবার নিজে থেকেই বা স্বাভাবিক নিয়মে সমপরিমাণে পূরণ হয়ে যায়, তাই না? বা যোগান বৃদ্ধি পায় বা পুনরুদ্ধার যোগ্য। কারণ যদি শেষও হয়ে যায়, সূর্যের আলো শেষ হবে না কোনোদিনই। হয়তো যেটুকু কমে যায়, জলপ্রবাহ কমে যেতে পারে, ভূতাপ শক্তি হয়তো একটু কমে যেতে পারে, কিন্তু আবার প্রকৃতি নিজে থেকেই এই সম্পদের পরিমাণ কিন্তু, যোগান কিন্তু পরিবেশে বৃদ্ধি করে দিতে পারে। তাই এদেরকে পুনর্ভব বা রিনিউয়েবল সোর্স বা রিনিউয়েবল এনার্জিও বলা হয়ে থাকে। পুনর্ভব শক্তি। ঠিক আছে, তো এই যে পুনর্ভব সম্পদ, এই পুনর্ভব সম্পদের কিছু আরো উদাহরণ দেওয়া হয়েছে, যেটা অরণ্য যদি পরিমাণ স্বাভাবিক নিয়মে হ্রাস পেয়ে যায় আবার বৃদ্ধি করা যায়। তৃণভূমি, মৎস্য, মাটির উর্বরতা, এগুলো অবাধ বা প্রবহমান বা অক্ষয়িষ্ণু সম্পদের মধ্যে আমাদেরকে ধরতে পারি। তাহলে আমরা এখন যে সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে জানলাম সেটা কি? অবাধ বা প্রবহমান সম্পদ, তাই তো? এটা কি বলা হচ্ছে? এই সম্পদগুলো ক্রমাগত ব্যবহার করলেও
নিঃশেষিত হয়ে যায় না, পরিমাণ কমে যায় না, এটা সরবরাহ অব্যাহত থাকে। ঠিক আছে? তো উদাহরণ হিসাবে আমরা মূলত সূর্যালোক, বায়ুপ্রবাহ, জলপ্রবাহ, ভূতাপ, জোয়ার ভাটা এই সমস্ত শক্তিগুলো আমরা উল্লেখ করতে পারি। তাহলে এটা গেল অবাধ বা প্রবহমান বা অক্ষয়িষ্ণু সম্পদ। এবার যেটা আমরা আলোচনা করব গচ্ছিত বা ক্ষয়িষ্ণু সম্পদ, সেটা কি? দেখো, নামের মধ্যে গচ্ছিত তার মানে গুছিয়ে রাখা, নির্দিষ্ট পরিমাণে একটা সম্পদ কোথাও ছিল, সেটাকে গচ্ছিত করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। নির্দিষ্ট পরিমাণ রয়েছে, সেই জন্য এটাকে গচ্ছিত হিসাবে রাখা হয়েছে। এগুলো অফুরন্ত ছিল, সেই জন্য অবাধ বা প্রবহমান ছিল। তাহলে কি বলা হচ্ছে সংজ্ঞাতে? যে সম্পদের পরিমাণ সীমিত, সম্পদের পরিমাণ সীমিত, ক্রমহ্রাসমান অর্থাৎ দীর্ঘদিন ব্যবহারের ফলে এটা ধীরে ধীরে পরিমাণ হ্রাস পেতে থাকে, নির্দিষ্ট স্থানে সঞ্চিত, যে নির্দিষ্ট স্থানে কি হয়, এটা সঞ্চিত হতে থাকে বা গচ্ছিত হয়ে রয়েছে, ক্রমাগত ব্যবহারে নিঃশেষিত হয়ে যায়, তো ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায়, পুনরায় সমপরিমাণে সৃষ্টি করে প্রকৃতিতে ফেরানো যায় না। আগের যে প্রবহমান সম্পদ, সেটা কিন্তু প্রকৃতি নিজে থেকেই, যেটার পরিমাণ কমে যেত, নিজে থেকে আবার প্রকৃতিতে তার ব্যবহার আবার পরিমাণ বাড়িয়ে নেওয়া যেত। কিন্তু এখানে কিন্তু প্রকৃতিতে সেটা ফেরানো যায় না, পুনরুদ্ধার যোগ্য নয়, এটাকে নতুন করে পুনরুদ্ধার করা যায় না, তাকে গচ্ছিত বা ক্ষয়িষ্ণু বা অপুনর্ভব সম্পদ বলা হয়। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ফান্ড অর এক্সহস্টিবল। আগেরটা ছিল ইনএক্সহস্টিবল, এটা হচ্ছে বলা হচ্ছে ফান্ড অর এক্সহস্টিবল বা নন রিনিউয়েবল এনার্জি। আগেরটা ছিল রিনিউয়েবল এনার্জি, এটাকে বলা হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি। ঠিক আছে? এর উদাহরণগুলো কি কি? কয়লা। দেখো, কয়লা একটা নির্দিষ্ট পরিমাণ আমাদের এই পৃথিবীর অঞ্চল ভেদে তার বেশি বা কম থাকতে পারে দেশ অনুযায়ী, কিন্তু নির্দিষ্টই রয়েছে। নতুন করে আমরা কিন্তু কয়লাকে চাইলেও নতুন করে আর পরিবেশে ফিরিয়ে আনতে পারবো না। একবার ব্যবহারের পরে এটাকে আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। পেট্রোলিয়াম, এটাও একই জিনিস, নির্দিষ্ট পরিমাণ রয়েছে, পুনর্ব্যবহার যোগ্য নয় বা সমপরিমাণে প্রকৃতিতে এটাকে ফেরানো যায় না। লৌহ আকর, এটাও একই, তামা, বক্সাইট সবই কিন্তু নির্দিষ্ট পরিমাণ সঞ্চিত রয়েছে বা গচ্ছিত রয়েছে, এটাকে পুনরুদ্ধার করা যায় না। কিছু গচ্ছিত সম্পদ পুনরায় ব্যবহার করা যায়, তাই এদের আবর্তনীয় সম্পদ বলা হয়ে থাকে। তো কিছু কিছু সম্পদ যেটাকে আমরা হয়তো প্রকৃতিতে নতুন করে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে হয়তো তার অভাব কিছুটা আমরা মেটাতে পারবো। যে নতুন করে পরিবেশ থেকে সেটাকে না উত্তোলন করে বা আহরণ না করে পুরাতন দ্রব্যকেই তাকে নতুন করে গলিয়ে বা রিসাইকেল করে আবার ব্যবহার করা যেতে পারে। সেইগুলো হচ্ছে ছাঁট লোহা। দেখবে যে ছোট ছোট লোহার টুকরো থাকে, ছাঁট লোহা, এগুলোকে গলিয়ে আবার বিভিন্ন লোহার আকৃতি প্রদান করা হয় ব্যবহার অনুযায়ী। এছাড়াও পুরাতন কাগজ থেকেও আমরা এটাকে রিসাইকেল করে আবার নতুন কাগজে রূপান্তরিত করতে পারি। ঠিক আছে? তাহলে স্থায়িত্ব বা ক্ষয়িষ্ণুতা অনুসারে সম্পদের দু প্রকার, একটা হচ্ছে অবাধ আর একটা হচ্ছে গচ্ছিত। তাহলে অবাধটা হচ্ছে পরিবেশে প্রচুর পরিমাণে রয়েছে, এটা ফুরিয়ে গেলেও আবার নির্দিষ্ট সময় পরিবেশে
ফিরে পাওয়া যায়, স্বাভাবিক নিয়মে আবার ফেরত পাওয়া যায়, তাই তো? কিন্তু গচ্ছিত সম্পদ, নির্দিষ্ট কিছু পরিমাণ গচ্ছিত সম্পদ থেকে যায়, এটাকে আর নতুন করে ফেরানো যায় না। তবে কিছু পরিমাণ সম্পদকে রিসাইকেল করা যায়, সেটাকে আবর্তনীয় সম্পদ বলা হচ্ছে। ছাঁট লোহা বা পুরাতন খবরের কাগজ বা পুরাতন কাগজ, ঠিক আছে? আচ্ছা, এইখানটাতে আমাদের একটা পার্থক্য আমরা আলোচনা করব, যেটা হচ্ছে অপুনর্ভব এবং পুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য। অর্থাৎ যেটা গচ্ছিত সেটাই হচ্ছে অপুনর্ভব সম্পদ, তাহলে পরিমাণ কি? আর যেটা প্রবাহমান সেটাই হচ্ছে পুনর্ভব সম্পদ। তাহলে গচ্ছিত সম্পদ, এই সম্পদ কি? সীমিত, নির্দিষ্ট এবং নির্দিষ্ট স্থানকৃত, তাই এটি গচ্ছিত সম্পদ। এটা অফুরন্ত এবং অবাধ, তাই এটা প্রবহমান সম্পদ। আচ্ছা, এই গচ্ছিত সম্পদ বলতো এটা কি সব জায়গায় পাওয়া যায়? নয়, সর্বব্যাপ্ত নয়, এটি এক একটি অঞ্চলে সীমাবদ্ধ। দেশ অনুযায়ী, অঞ্চল অনুযায়ী নির্দিষ্ট অঞ্চলে এই সম্পদগুলো কিন্তু সীমাবদ্ধ হয়ে রয়েছে, সর্বত্র সমানভাবে বণ্টিত নয়। আর এই প্রবহমান সম্পদগুলো পৃথিবীর সকল জায়গায় সমানভাবে বণ্টিত, এবং সেটা জলবায়ু অঞ্চল অনুযায়ী সেটা কম বেশি, সূর্যের আলো বা বাতাস, জোয়ার ভাটা সেটা আলাদা ব্যাপার, কিন্তু পৃথিবী হিসাবে সমানভাবে কিন্তু বণ্টিত, তাই নির্দিষ্ট অঞ্চলের সীমাবদ্ধ থাকে না। পুনরুদ্ধার, নিঃশেষিত হলে নতুন সৃষ্টি করে প্রকৃতিতে ফিরে আসে না, একদম ঠিক। কারণ এই গচ্ছিত সম্পদ যদি শেষও হয়ে যায়, প্রকৃতিতে কিন্তু নতুন করে ফিরিয়ে আনা যায় না, পুনর্নবীকরণ অযোগ্য, যেমন কয়লা। আর এই প্রবহমান সম্পদ নিঃশেষ হয়ে গেলেও প্রকৃতিতে আবার সমপরিমাণে ফেরত আনা যায়, ফিরিয়ে আনা যায়, সূর্যের আলো বা বনভূমি, মৎস্য সম্পদ, এগুলো। পুনর্ব্যবহারের মাধ্যমে একে আবর্তনীয় গচ্ছিত সম্পদে পরিণত করা যায়, নতুন করে আবার ব্যবহার করার জন্য লোহার স্ক্র্যাপ আমরা এটাকে আবার গলিয়ে নতুন রূপ দিতে পারি। এটি পুনর্ব্যবহার অযোগ্য, যেমন অতিরিক্ত পরিমাণে যদি প্রবাহমান সম্পদ হয়, যথেচ্ছ ব্যবহার করা যায়, তখন কিন্তু এটাকে আমরা প্রবহমান সম্পদে পরিণত করি, ধ্বংসপ্রাপ্ত বন, ঠিক আছে? বনকে কিন্তু সহজে নষ্ট হয়ে গেলে আমরা কিছুদিন পরে সেটাকে আবার ফেরত পাবো, কিন্তু এটা পুনর্ব্যবহার অযোগ্য, কিন্তু প্রবহমান সম্পদে পরিণত করা যেতে পারে। পার্থক্যটা সবাই বুঝতে পারলে? বাহ, খুব ভালো। এরপরে যেটা আমাদের রয়েছে সর্বশেষ সম্পদের শ্রেণীবিভাগ, সেটা হচ্ছে বন্টন বা অবস্থান অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ। তাহলে প্রথমটা আমরা আলোচনা করেছিলাম উপাদানের সৃষ্টির ভিত্তিতে, 2 নম্বর ছিল বলো জৈবিক বৈশিষ্ট্য অনুসারে, 3 নম্বর হচ্ছে প্রবহমান ও সীমাবদ্ধতা অনুসারে, 4 নম্বর হচ্ছে বন্টন বা অবস্থান অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ। এটা হচ্ছে 2 প্রকার, ঠিক আছে? তো এখানটায় দেখো, প্রথম যে সম্পদের কথা বলা হয়েছে সর্বব্যাপ্ত বা সর্বত্র প্রাপ্ত সম্পদ। হ্যাঁ, ঠিক বলেছো। আমরা এই যে কিছুক্ষণ আগে প্রবহমান সম্পদের আলোচনা করলাম, উদাহরণ শেষে কিন্তু সেখানে বলে দেওয়া হয়েছে এগুলোকে সর্বত্র প্রাপ্ত সম্পদ হিসাবে আমরা মনে করতে পারি বা ধরা যেতে পারে। যেমন যে সম্পদ কোনো নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকে না, নির্দিষ্ট সীমার মধ্যে নেই, পৃথিবীর সর্বত্র পাওয়া যায়, অর্থাৎ নির্দিষ্ট কোনো অঞ্চলে সীমাবদ্ধ নয়, তাকেই সর্বব্যাপ্ত সম্পদ বলা যেতে পারে। যেমন জল, আলো, বাতাস, মাটি। এই জল, আলো, বাতাস, মাটি, পরিবেশের এই যে উপাদানগুলো, তোমরাই বলো তো, এগুলো কি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ আছে? নেই, পৃথিবীর সর্বত্র সমানভাবে এগুলোকে
পাওয়া যেতে পারে। তাই 1 নম্বর হয়ে গেল সর্বব্যাপ্ত বা সর্বত্র প্রাপ্ত সম্পদ। এবার আঞ্চলিক সম্পদ, যেটাকে লোকালাইজড সম্পদ বা রিসোর্স বলা যেতে পারে। তাহলে আঞ্চলিক সম্পদ, এই যে আঞ্চলিক কথাটার মধ্যে আমরা বুঝতে পারছি যে নির্দিষ্ট সম্পদগুলো কিন্তু নির্দিষ্ট কোনো না কোনো অঞ্চলে, সেটা আমাদের দেশ হতে পারে, নির্দিষ্ট ভূখণ্ড হতে পারে, নির্দিষ্ট ভূখণ্ড পেরিয়ে আরো একটা ভূখণ্ড হতে পারে, সেই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ বা গচ্ছিত অবস্থায় থাকে। যে সম্পদ সর্বত্র সমানভাবে পাওয়া যায় না, নির্দিষ্ট অঞ্চল বা পরিবেশে গচ্ছিত থাকে, তাকে আঞ্চলিক সম্পদ বলা হয়। ঠিক আছে? 1 নম্বর হচ্ছে সহজলভ্য বা সহজ প্রাপ্য সম্পদ। তা সহজলভ্য বা সহজ প্রাপ্য সম্পদ কোনগুলো? যে সম্পদ সর্বত্র পাওয়া না গেলেও প্রায় অধিকাংশ দেশেই সহজেই পাওয়া যায়, তাকে সহজলভ্য সম্পদ বলা হয়। তাহলে আঞ্চলিক সম্পদের প্রথম যে ভাগ, সেটা হচ্ছে সহজলভ্য বা সহজপ্রাপ্য, অর্থাৎ যে সম্পদগুলো খুব সহজেই পাওয়া যায়, অধিকাংশ দেশেই এগুলোকে পাওয়া যায়, সেটাই হচ্ছে সহজলভ্য সম্পদ। উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি? কৃষি জমি, মাটি, উদ্ভিদ, মৎস্য। এবং সেটা হয়তো জলবায়ু ভেদে কোনো কোনো অঞ্চলে বা ভূমিরূপগত কারণে কোনো অঞ্চলে কৃষি জমির পরিমাণ বেশি হতে পারে, বনাঞ্চলের পরিমাণ বেশি হতে পারে বা কম হতে পারে, সেটা দেশ অনুযায়ী ডিপেন্ড করছে। 2 নম্বর রয়েছে দুর্লভ বা দুষ্প্রাপ্য সম্পদ, মানে রেয়ারিটিস। যে সম্পদ মুষ্টিমেয় কয়েকটি দেশে বা সুনির্দিষ্ট স্থানে পাওয়া যায়, তাকে দুষ্প্রাপ্য সম্পদ বলা হয়। তাহলে বুঝতে পারলে দুর্লভ বা দুষ্প্রাপ্য সম্পদ কাদেরকে বলা হচ্ছে? যে সম্পদ মুষ্টিমেয় কয়েকটি দেশ এবং সুনির্দিষ্ট কয়েকটি স্থানে পাওয়া যায়, তাকে দুষ্প্রাপ্য সম্পদ বলা হয়। ঠিক আছে? মুষ্টিমেয় কয়েকটি দেশ যেমন টিন, অভ্র, ম্যাঙ্গানিজ, এই যে খনিজ দ্রব্যগুলো, এগুলো কিন্তু পৃথিবীর সকল দেশে পাওয়া যায় না, সমস্ত স্থানে পাওয়া যায় না, নির্দিষ্ট স্থানেই পাওয়া যায়। অদ্বিতীয় বা বিরল সম্পদ, ইউনিকুইটিস রিসোর্স, যেটা অদ্বিতীয়, তার মানে যার আর কোনো দ্বিতীয় কোনো অপশন নেই, সেটাই হচ্ছে অদ্বিতীয়। যে সম্পদ একটি মাত্র দেশে বা একটি মাত্র স্থানেই পাওয়া যায়, তাকে অদ্বিতীয় সম্পদ বলা হয়। এটি দ্বিতীয় কোনো স্থানে পাওয়া যায় না, এটি অত্যন্ত সীমিত একটি সম্পদ। ঠিক আছে? সেটা কি? গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট এবং সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, এটা নির্দিষ্ট স্থানেই পাওয়া যায়, নির্দিষ্ট স্থানেই দেখতে পাওয়া যায়। অন্য কোনো দেশে, অন্য কোনো স্থানে এর আর ভার্সন বা দ্বিতীয় কোনো অপশন নেই, সেজন্য এটাকে অদ্বিতীয় বা বিরল সম্পদ হিসাবে বিবেচিত করা যায়। বোঝা গেল? আচ্ছা, তাহলে আরো একটু বলে দিই, চতুর্থ শ্রেণীবিভাগ সম্পদের বন্টন বা অবস্থান অনুসারে কটি ভাগে ভাগ করা যায়? সর্বব্যাপ্ত বা সর্বত্র প্রাপ্ত আর আঞ্চলিক সম্পদ। তো সর্বব্যাপ্ত মানে যে সম্পদ সব জায়গায় পাওয়া যায়, জল, আলো, বাতাস, মাটি। আর আঞ্চলিক সম্পদ, আচ্ছা হ্যাঁ, এটাকে আবার 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়। একটা হচ্ছে সহজলভ্য বা সহজপ্রাপ্য, তার উদাহরণ কি রয়েছে? কৃষি জমি, মাটি, উদ্ভিদ। দুর্লভ বা দুষ্প্রাপ্য, টিন, অভ্র, ম্যাঙ্গানিজ, নির্দিষ্ট কয়েকটি দেশে পাওয়া যায় মাত্র, সেই জন্য এর অর্থনৈতিক দামও অনেকটাই বেশি। অদ্বিতীয় বা বিরল সম্পদ, গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট
গ্রিনল্যান্ডেই শুধুমাত্র পাওয়া যায়, অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। তাহলে এই গেল আমাদের সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে সম্পূর্ণ 4টি শ্রেণীবিভাগের আলোচনা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা সম্পদ তো পড়লাম, সম্পদের শ্রেণীবিভাগ করলাম, এবং আমরা 1992 সালের রিও ডি জেনেইরো শহরে যে বসুন্ধরা সম্মেলন হয়েছিল সেইখান থেকে আমরা সম্পদের সংরক্ষণ সম্পর্কেও কিন্তু আলোচনা করতে শুরু করেছি। আমাদের কি মাথায় রাখতে হচ্ছে, সম্পদ আমরা উৎপাদন করতে গেলেও যাতে জীবমণ্ডল সংরক্ষণ হয়, তার পাশাপাশি সম্পদের যাতে সংরক্ষণ করা যায় সেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। তো এই সম্পদ সংরক্ষণ জিনিসটা কি সেটা আমরা এবার একটু আলোচনা করি সংক্ষেপে। সম্পদ সংরক্ষণ, তাহলে সংরক্ষণ করা মানে হচ্ছে তাকে সঠিকভাবে বাঁচিয়ে রাখা, যে কি সম্পদের অপব্যবহার রোধ করতে হবে, যে আমরা যেটুকু প্রয়োজন শুধুমাত্র সেইটুকুই ব্যবহার করব, বাড়তি সম্পদ ব্যবহার করব না। অপচয় নিবারণ করে প্রয়োজন মতো বিজ্ঞানসম্মত ব্যবহার করা ও ভোগের হার কমিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চয় করা এবং পরিমাণ বৃদ্ধি করাকে সম্পদ সংরক্ষণ বলা হয়। কি কি বলেছে দেখো, অপব্যবহার রোধ করা, তার মানে যেটুকু প্রয়োজন সেটুকুই আমরা ব্যবহার করব, শুধু শুধু জিনিসগুলোকে নষ্ট করব না। অপচয় নিবারণ করতে হবে, যেটা অপচয় যাতে না হয় সেগুলোকে আমাদের দেখতে হবে। যেমন ধরো আমি বলি, যদি ঘরের ক্ষেত্রেই কোনো ঘরের ফ্যান বা লাইট সেখানে যদি কোনো ব্যক্তি না থাকে, যদি প্রয়োজন না থাকে, তাহলে সেগুলোকে আমরা শুধু শুধু চালিয়ে বিদ্যুৎ নষ্ট করব না। প্রয়োজন মতো বিজ্ঞানসম্মত ব্যবহার, যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে আমি ব্যবহার করতে হবে। এবং এই প্রজন্মের জন্য ভোগের হার কমিয়ে দিয়ে কি করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চয় রাখতে হবে। এই ভবিষ্যৎ প্রজন্ম বা আগামী প্রজন্ম যাতে এই সম্পদের ব্যবহার করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। এমন নয় যে আমাদের এই জেনারেশনটাই পৃথিবীর একমাত্র শেষ জেনারেশন, যে তারপরে আর কোনো জেনারেশন আসবে না, তাই আমরা যথেচ্ছ পরিমাণে যা খুশিভাবে সম্পদকে ব্যবহার করে যাব, এমনটা কিন্তু নয়। আরো কয়েকশো কয়েক হাজার বছর পৃথিবীর যদি বয়স আগামী দিনে যদি হয়, তাহলে আগামী প্রজন্ম যাতে এই সম্পদের সঠিক ব্যবহার ভোগ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনীয়তা কি, সম্পদের অপচয় বন্ধ করে সম্পদের ঘাটতি এড়ানো। তাহলে 1 নম্বর প্রয়োজন বুঝতে পারলে, অপচয় বন্ধ করতে হবে, ঘাটতি এড়িয়ে যেতে হবে। যুক্তিসঙ্গত বা বিবেচনাপ্রসূত ব্যবহার দ্বারা অপুনর্ভব সম্পদের আয়ুষ্কাল এবং স্থায়িত্ব বৃদ্ধি করা। তার মানে নির্দিষ্ট বিচার বিবেচনার মাধ্যমে যে অপুনর্ভব যে সম্পদগুলো রয়েছে তাদেরকে আরো বেশি দিন যাতে ব্যবহার করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যথেচ্ছ ব্যবহার বন্ধ করে সম্পদের ভবিষ্যৎ সরবরাহ সুনিশ্চিত ও অক্ষুণ্ণ রাখা। সম্পদের এই যে যথেচ্ছ পরিমাণ ব্যবহার না করে ভবিষ্যৎ প্রজন্মও যাতে এই সম্পদকে ব্যবহার করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দূষণ নিয়ন্ত্রণ করে বাস্তুতন্ত্র পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে। তাহলে এমনভাবে ব্যবহার করতে হবে যে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে থাকে, বেশি পরিমাণে না হয়। সম্পদ আহরণ ও নবীকরণের মধ্যে সাযুজ্য বিধান করতে হবে। জৈব সম্পদের স্বাভাবিক বিকাশ অক্ষুণ্ণ রেখে জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। জীববৈচিত্র্য যাতে সঠিকভাবে বজায় থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। তাহলে এই গেল সম্পদের সংরক্ষণের সংজ্ঞা আর তার প্রয়োজনীয়তা। এবার এই সম্পদের পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব, কোন কোন কারণগুলোকে সামনে রেখে সংরক্ষণ আরো বাড়ানো যায় সেটা দেখতে হবে। প্রথম হচ্ছে কার্যকারিতা বৃদ্ধি করা। যে কোনো বস্তুর বা যে সম্পদ আমরা ব্যবহার করতে কার্যকারিতা কিভাবে বৃদ্ধি পায় সেদিকে খেয়াল করতে হবে। কিভাবে করা যায় সেটা,
উন্নত প্রযুক্তি গবেষণা দ্বারা সম্পদের উৎকর্ষতা এবং কার্যকারিতা বৃদ্ধি করতে হবে, করে কম পরিমাণ সম্পদ থেকে যাতে সমপরিমাণ উপযোগিতা লাভ করা যায় সেটা দেখতে হবে। সেই জন্য কি করে, দেখো প্রযুক্তির উন্নতির জন্য মোটর গাড়ির মাইলেজ বাড়ছে, তাহলে বুঝতে পারলে হয়তো প্রযুক্তিগত উন্নতি হয়েছে বলেই আজকে 1 লিটার পেট্রোলে কোনো বাইকের আগে যেখানে 30 থেকে 40 কিলোমিটার অ্যাভারেজ মাইলেজ দিত, এটা এখন সেটা আরো 10 কিলোমিটার 15 কিলোমিটার অ্যাভারেজ বৃদ্ধি পাচ্ছে, যেটা হচ্ছে প্রযুক্তি উন্নয়নের জন্য। তাহলে কার্যকারিতা বৃদ্ধি পেল তো। অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার, তাহলে সম্পদ সংরক্ষণের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত কাজে সম্পদকে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যদি যে নির্দিষ্ট প্রয়োজন থেকে ওই সম্পদের চাহিদা মেটাতে পারবো তার জন্যই ব্যবহার করব, দ্বিতীয় কোনো কাজে ব্যবহার করব না। যেমন এই পেট্রোলিয়ামকে থেকে আমরা বিদ্যুৎ উৎপাদনের পরিবর্তে পরিবহনে অগ্রাধিকার দিতে হবে। তার মানে পেট্রোল পুড়িয়ে আমাদের কারেন্ট তৈরি করলে হবে না, এটা যে কাজে প্রয়োজন পরিবহনের কাজে লাগে তার দিকেই কাজে লাগালে কিন্তু সাশ্রয় ঘটবে এবং সংরক্ষণও করা হবে। ঠিক আছে। অতিমাত্রায় বা অতি ব্যবহার হ্রাস করা, অতিমাত্রায় ও যথেচ্ছ সম্পদ আহরণ ও ব্যবহার বন্ধ করতে হবে, তাই না? অতিরিক্ত পরিমাণে থাকলে কি হবে, সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তো অতিরিক্ত ব্যবহার বন্ধ করে প্রয়োজনে উৎপাদন ও ব্যবহার সম্পদের স্থায়িত্ব বৃদ্ধি করতে হবে। অপচয় বন্ধ করতে হবে, তাহলে আমরা নষ্ট করলে হবে না। উৎপাদন ও ব্যবহারকালে সম্পদের যথেচ্ছ অপচয় নিবারণ করা দরকার, যে নষ্ট না হয়। উদাহরণস্বরূপ বলা হচ্ছে অভ্র উত্তোলনের সময় তা যাতে ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এটা অপচয় বন্ধ করা হয়। আরো একটা উদাহরণ যদি আমার মাথায় আসলো, আমরা যদি বিভিন্ন সিগন্যাল বা বিভিন্ন গাড়ি থামিয়ে যদি ইঞ্জিন বন্ধ করে দিই তাহলে কিন্তু আমাদের অনেকখানি পেট্রোল বেঁচে যায়। ওই পেট্রোলটা কিন্তু যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা কিন্তু আমাদেরকেই আবার পয়সা দিয়ে ভরতে হবে এবং সেটা অপচয় হচ্ছে, সে অপচয়টা কিন্তু আমরা বন্ধ করতে পারি। পরিবর্ত দ্রব্য ব্যবহার, গচ্ছিত সম্পদের ব্যবহার যেমন কয়লা খনিজ তেল এদের ব্যবহার কমিয়ে আমরা যদি বায়ু শক্তি বা সৌরশক্তি জলবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করি তাহলে ক্ষয়িষ্ণু সম্পদের বৃদ্ধি আরো বৃদ্ধি পাবে, তাই না? তার মানে যে কয়লা খনিজ তেল এগুলো কি গচ্ছিত সম্পদ, নির্দিষ্ট পরিমাণ পরিবেশে সঞ্চিত হয়ে রয়েছে, তার পরিবর্তে যদি আমরা প্রবহমান সম্পদ ব্যবহার করি বায়ু শক্তি সৌরশক্তি, তার মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপাদন করি তাহলে কিন্তু আমাদের এই সম্পদগুলো দীর্ঘদিন ধরে সঞ্চিত থাকবে। পুনর্ব্যবহার, প্রযুক্তিগত উন্নয়ন দ্বারা ভাঙা পুরাতন বর্জ্যকে আবার কিন্তু সম্পদের হিসাবে আমরা ব্যবহার করে সম্পদের সাশ্রয় করা যায়। তার মানে যেটা আমরা স্ক্র্যাপ বা পুরাতন কাগজ সেগুলোকে আবার পুনর্ব্যবহারের মাধ্যমে আমরা নতুন করে আবার ব্যবহার করতে পারি, অবশ্যই প্রযুক্তিগত উন্নয়ন থাকলে। জনসচেতনতা, সমাজের সর্বস্তরে সম্পদের গুরুত্ব এবং ব্যবহার সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে, করলে সম্পদের সংরক্ষণ তার জন্য সহায়ক হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন আমরা পরিবেশ দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করি, একই রকম ভাবে সম্পদ সংরক্ষণ নিয়েও যদি আমরা সচেতন করি তাহলে কিন্তু আমরা সম্পদ সংরক্ষণ সহজেই করতে পারবো। তাহলে পদ্ধতিগুলো মনে থাকবে। কটা পদ্ধতি আলোচনা করলাম আমরা? 7টা। কার্যকারিতা বৃদ্ধি করতে হবে, অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার করতে হবে, অতি ব্যবহার হ্রাস করতে হবে, অপচয় বন্ধ করতে হবে, পরিবর্ত দ্রব্য ব্যবহার করতে হবে, পুনর্ব্যবহার করতে হবে আর জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বুঝে গেল তো সবার? আচ্ছা দেখো, এইখান থেকে আমি এই প্রশ্নগুলো তোমাদের সামনে রেখেছি, আশা করি প্রশ্নগুলো তোমরা সবাই বুঝতে পারছো। এই প্রশ্নগুলোকে সামনে রেখে তোমরা টেক্সট বই থেকে খুব ভালোভাবে
উত্তরগুলো দেখে আসবে। যদি কারোর কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে প্রশ্নগুলো বলে দেব এবং পরবর্তী ক্লাসে আমি কিন্তু এখান থেকে তোমাদেরকে উত্তর জিজ্ঞাসা করব। তাই সবাইকে বলছি, সবাই খুব ভালোভাবে এই অংশটা পরের দিন দেখে আসবে যাতে তোমরা সঠিক উত্তর দিতে পারো। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আবার পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই খুব ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।